বিগত ইউনূস সরকার আমল থেকে বাংলাদেশ সরকারের অভ্যন্তরে পাকিস্তান প্রীতি সহজেই ধরা পড়ে। সে ধারা বিএনপি সরকারও অব্যাহত রেখেছে। তবে পাকিস্তানের প্রতি প্রেমের ধারা বজায় রাখতে গিয়ে বাংলাদেশ সরকার এবার এমন দুটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে আপনার মনে হতে পারে পাকিস্তান থেকে বিষ কিনলো বাংলাদেশ সরকারের কাছে তা অমৃত মনে হবে। খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যম সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউরোপ আমেরিকার ল্যাবরেটরিতে পাকিস্তানের যে চাল বিষ হিসেবে প্রমাণিত হয়ে প্রত্যাখ্যাত হয়েছে, সেই চালই কি এখন কোটি কোটি বাংলাদেশের প্রধান খাদ্য হতে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের যে নিরাপত্তা প্রকল্পকে খোদ সেদেশের গণমাধ্যম সাদা হাতি বা চরম ব্যর্থ এক উদ্যোগ হিসেবে তকমা দিয়েছে, তাকে কিনা অনুকরণীয় মডেল হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশের সরকার। গণমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী একদিকে পাকিস্তান থেকে আমদানির অপেক্ষায় থাকা 50,000 টন চাল যাতে মিলেছে লিভারের ক্যান্সার সৃষ্টিকারী মারাত্মক বিষ আফলাটক্সিন এবং অতিরিক্ত মাত্রায় কীটনাশক, অন্যদিকে পাকিস্তানের বিতর্কিত সেফ সিটি প্রকল্প যা লাহোরের বোমা হামলার সময় অপরাধী শনাক্তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সেই ত্রুটিপূর্ণ প্রযুক্তি এখন বাংলাদেশে প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রশ্ন হলো, কেন জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সস্তা কূটনীতি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ইউরোপীয় ইউনিয়ন বা ইউভুক্ত দেশগুলো পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে বা G2G চুক্তির মাধ্যমে চাল আমদানি করত, কিন্তু 2024 সালে ইউরোপিয়ান দেশগুলো বুঝতে পারে পাকিস্তান থেকে চাল নয়, সাথে বিষ আমদানি করছে তারা। ইউ তখন খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে পড়ে। ল্যাব টেস্টে প্রমাণ পাওয়ার পর পাকিস্তান থেকে আমদানি করা চাল রাতারাতি ফেরত দিয়েছিল ইউভুক্ত দেশগুলো। লিসবন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চালের চালান ফেরত পাঠানোর মূল কারণ ছিল দেশটির রপ্তানি করা চালে ইউ নির্ধারিত সীমার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি। কৃষি রাসায়নিকের দীর্ঘস্থায়ী প্রভাব থেকে ভোক্তাদের রক্ষা করতে ইউ বিশ্বের অন্যতম কঠোর কীটনাশক নীতি বজায় রাখে। প্রতিটি আমদানি করা খাদ্যপণ্য সেখানে ল্যাবরেটরি পরীক্ষার মুখোমুখি হয় এবং সেই আইনি সীমা অতিক্রম করলে চালান প্রবেশ করতে দেওয়া হয় না, তা ফেরত পাঠানো হয় কিংবা ধ্বংস করা হয়। পাকিস্তানের চালের ক্ষেত্রে উদ্বেগের আরেকটি বড় বিষয় হলো আফলাটক্সিন দূষণ। এটি ছত্রাক দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক বিষ, যা শস্য মজুত, পরিবহন বা প্রক্রিয়াজাতকরণের সময় যথাযথ পদ্ধতি অনুসরণ না করলে তৈরি হতে পারে। বৈজ্ঞানিক মহলে এটি একটি কড়া হেপাটোটক্সিন বা লিভারের বিষ হিসেবে সুপরিচিত, যা সরাসরি লিভারের কোষ ধ্বংস করে এবং দীর্ঘ সময় ধরে শরীরে প্রবেশ করলে তীব্র যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। ইউর গবেষণায় দেখা গেছে অতিরিক্ত আফলাটক্সিনের দীর্ঘস্থায়ী সংস্পর্শ লিভারের ক্ষতি করতে পারে এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই স্বাস্থ্য ঝুঁকির কারণে ইউ আমদানি করা চাল ও অন্যান্য খাদ্যপণ্যে আফলাটক্সিনের উপস্থিতি যাতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি না হয় তা কঠোরভাবে নিশ্চিত করে থাকে। পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী দৈনিক দ্য ডনে 2024 সালের 1 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের চাল ফেরত পাঠিয়েছে। ডনের রিপোর্টটিতে বলা হয়েছে, মাইকোটক্সিন বা আফলাটক্সিন, যেটি বিষাক্ত পদার্থ যা চাল ছত্রাক বা ছাঁচ দ্বারা সংক্রামিত হলে তৈরি হয়, সেটির উপস্থিতি গত 3 বছরে পাকিস্তানের চালানে ধারাবাহিকভাবে বেশি পাওয়া গেছে। দ্য ডন তাদের রিপোর্টে এ বিষয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করে বলেছিল, ইউ নিষেধাজ্ঞা এড়াতে অবশ্যই দেরি না করে বিষয়টি সমাধান করা উচিত। দ্য ডনের ওই রিপোর্টে দেখানো হয়েছে কিভাবে ও কোন প্রক্রিয়ায় পাকিস্তানে উৎপাদিত চালগুলোতে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। দ্য ডন বলছে, পাকিস্তানের বেশিরভাগ ধান চাষী নিরক্ষর বা কম শিক্ষিত, এমনকি প্রগতিশীল কৃষকদেরও কৃষি রাসায়নিক এগুলোর সঠিক ডোজ এবং PHI সম্পর্কে ভালো জ্ঞান নেই। এই ব্যর্থতা দেশটির কৃষি সম্প্রসারণ, কীটনাশক সংস্থাগুলো এবং রাইস এক্সপার্টস অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান বা REAP এর একটি স্পষ্ট ব্যর্থতা হিসেবে দেখছে পাকিস্তানি পত্রিকাটি। ডনের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের ধান চাষিরা প্রায় স্প্রের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কৃষি রাসায়নিক ব্যবহার করে, অথচ এই রাসায়নিক গুলো ধানের জন্য অনুমোদিত নয়। এগুলো ব্যবহার করা হয় তুলা, আখ
বা অন্যান্য ফসলের জন্য। কিন্তু পাকিস্তানি কৃষকরা ধানের জন্য এসব সস্তা রাসায়নিক ব্যবহার করছে। ধান বিষয়ক সংবাদ মাধ্যম রাইস নিউজ টুডেতে বলা হয়েছে, শুধু রাসায়নিক সমস্যা নয়, পাকিস্তানের চালের চালানে আছে নথিপত্রের সমস্যা, উৎপাদন উৎস শনাক্তকরণে ব্যর্থতা বা ট্রেসেবিলিটি ফেইলিয়ার, অনুপযুক্ত লেবেলিং বা স্বাস্থ্যবিধি মেনে না চলার মতো গুরুতর অভিযোগ। এসব কারণেও ইউরোপীয় কর্তৃপক্ষ পাকিস্তানের বেশ কিছু চালের চালান ফেরত দিয়েছে। ইউ আইন অনুযায়ী রপ্তানিকারকদের অবশ্যই খাদ্যপণ্যের উৎপত্তি স্থল স্পষ্টভাবে দেখাতে হয়, বিস্তারিত উৎপাদন রেকর্ড রাখতে হয় এবং খাদ্য নিরাপত্তার সনদ দিতে হয়। ল্যাবরেটরি পরীক্ষায় বড় কোনো দূষণ না মিললেও এই প্রশাসনিক প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হলে আমদানি করা পণ্যের চালান আটকে দেওয়া হতে পারে। কিন্তু ইউভুক্ত দেশগুলো তাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে চাল কিনেও ফেরত দিয়েছে, বাংলাদেশ সরকার এখন সে চাল কেনার জন্য পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দেশে থেকে একই ধরনের 50,000 টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যুক্তি দিচ্ছেন জাতীয় খাদ্য মজুদ শক্তিশালী করতে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ উৎপাদন কম হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই চাল আমদানি করা দরকার। তাছাড়া অন্যান্য চাল রপ্তানিকারক দেশের তুলনায় দাম তুলনামূলকভাবে কম থাকা পাকিস্তান থেকে চাল আমদানির অন্যতম কারণ বলে উল্লেখ করছেন তারা। তবে আন্তর্জাতিক বাজারে চালের যে মূল্য, তাতে পাকিস্তানি চালের দাম কম এমন তথ্য সঠিক নয়। পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতি টন চাল কেনে $395 মার্কিন, অথচ মিয়ানমার কিংবা ভারত থেকে এই চাল কমপক্ষে $50 কমে কেনা যায়। এমনকি সিঙ্গাপুরের সরবরাহকারীরা পাকিস্তানের চেয়ে কম দামে চাল বিক্রি করে থাকে। সরকার একাধিক সূত্রে জানা গেছে, জুলাইয়ের শুরুতেই সরকারি কর্মকর্তাদের পাকিস্তান থেকে চাল কেনা সংক্রান্ত চুক্তি সই করার কথা রয়েছে। অতীতে ইউ পাকিস্তানের চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানির পরিকল্পনা নিয়ে এরই মধ্যে সরকারি পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকারের যে পক্ষটি পাকিস্তানের চাল আমদানি করতে উঠে পড়ে লেগেছে, তাদের যুক্তি হলো ইউ পাকিস্তানের সব চাল আমদানি নিষিদ্ধ করেনি। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি বাংলাদেশের প্রতিদিনের প্রধান খাদ্য আমদানির ক্ষেত্রে দাম একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। তাদের যুক্তি, বাংলাদেশে প্রবেশ করা প্রতিটি চালান স্থানীয় বাজারে ছাড়ার আগে কীটনাশকের উপস্থিতির সীমা, আফলাটক্সিন, ভারী ধাতু এবং অন্যান্য দূষকের উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যাপক ল্যাবরেটরি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া উচিত। যখনই আমদানি করা খাদ্যে এমন কোনো চালান বা সরবরাহ শৃঙ্খল থেকে আসে যা আগে আন্তর্জাতিক নিরীক্ষার মুখোমুখি হয়েছে, তখন স্বাধীন গুণমান যাচাইকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। দর্শক, বাংলাদেশ সরকার তার দেশের মানুষের জন্য যে পাকিস্তানি চাল কিনছে, সে চাল সম্পর্কে পাকিস্তানের পত্রিকা দ্য ডনের নিবন্ধের শেষ লাইনগুলোতে বলা হয়েছে, পাকিস্তানিদের স্বাস্থ্য এবং জীবন ইউ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যক্তিদের মতোই গুরুত্বপূর্ণ। যখন একটি চালের চালান এই দেশগুলোর খাদ্য সুরক্ষা মান মেনে চলতে ব্যর্থ হয়, তখন সে চালগুলো পাকিস্তানের স্থানীয় বাজারে বিক্রি হয়। এজন্য পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি কেবল রপ্তানি বাড়ানোর জন্য নয়, পাকিস্তানের নাগরিকদের জীবন রক্ষার জন্য অপরিহার্য। শুধু চাল নয়, নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থ প্রকল্পকেও অনুকরণ করতে চায় বাংলাদেশের সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পাকিস্তানের সেফ সিটি নামের একটি উদ্যোগকে বাংলাদেশের জন্য অনুকরণীয় বলছেন, অথচ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে একে সাদা হাতির খেতাব দেওয়া হয়েছিল। পাকিস্তান সরকারের অডিট রিপোর্টে এই প্রকল্পের চরম ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি এবং অকার্যকর নজরদারি ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দ্য ডনে 2022 সালের 24শে জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে পাঞ্জাব সেফ সিটি অথরিটি বা পিএসসি কে সাদা হাতি উল্লেখ করে বলা হয়, এই প্রকল্পের পেছনে বিপুল অর্থ ব্যয় করে কোনো ফলাফলই পাওয়া যায়নি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 7 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সেফ সিটি উদ্যোগ বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে।
অথচ পাকিস্তানে এই সেফ সিটি প্রকল্পটি বছর চারেক আগে থেকে ঘোড়ার ডিম বা সাদা হাতি নামে পরিচিতি পেয়ে গেছে। দ্য ডনের একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাকিস্তানের সেফ সিটি অথরিটির চরম অসারতা ধরা পড়ে 2022 সালের লাহোরের আনারকলি বাজারে বোমা হামলার সময়। সে সময় সন্ত্রাসীদের শনাক্ত করতে সরকারি ক্যামেরাগুলো অকেজো থাকায় তদন্তকারীরা শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ব্যবহার করতে বাধ্য হন। পাকিস্তানি সাংবাদিক আসিফ চৌধুরীর সেই প্রতিবেদনে বলা হয়, লাহোরের প্রায় 8,000 সিসিটিভি ক্যামেরার মধ্যে এক পর্যায়ে মাত্র 2,000টি সচল থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া বৃষ্টির সময় জেনারেটর বা ব্যাকআপ সুবিধা না থাকায় 92টি 4G টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার ফলে জরুরি সেবাও অচল হয়ে পড়ে। এমনকি পুলিশের কল সেন্টারের 33টি সিস্টেমের হেডফোন পর্যন্ত ভাঙা অবস্থায় পাওয়া যায়। 900 কোটি রুপির বেশি ব্যয় করা সত্ত্বেও প্রকল্পটি নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় বলেও প্রতিবেদনে উল্লেখ আছে। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ব্যাপক নজরদারি সক্ষমতা থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং রাজনৈতিক সহিংসতা নির্মূল করা সম্ভব হয়নি। তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব, সীমিত ফরেনসিক সক্ষমতা এবং বিচারিক জটের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো কেবল ক্যামেরা বসিয়ে সমাধান করা সম্ভব নয়। যথাযথ প্রাতিষ্ঠানিক সংস্কার ও আইনি সুরক্ষা ছাড়া বিপুল অর্থ ব্যয় এই প্রযুক্তি গ্রহণ করায় কেবল একটি অকার্যকর ব্যবস্থার উপর দামি প্রলেপ হিসেবে কাজ করছে। প্রকল্পটির বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব, বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব 2025 সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির সেফ সিটি মডেল সরেজমিনে পরিদর্শন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরো নিরাপদ করতে পাকিস্তান কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে পারে। দর্শক, দেখা যাচ্ছে ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত চাল কেনা কিংবা সাদা হাতি খেতাব পাওয়া নিরাপত্তা প্রকল্প নেয়া দুটোরই শুরুটা হয়েছিল বিগত ইউনূস সরকারের আমলে। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকারের খারাপ প্রকল্পগুলো কেন নির্বাচিত সরকার হিসেবে বিএনপি বাস্তবে রূপ দিচ্ছে? যে দেশের নিজস্ব সিসিটিভি নেটওয়ার্ক একটি সাধারণ বোমা হামলার অপরাধীকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং যেখানে বিদ্যুৎ চলে গেলে দেশের প্রায় সমস্ত নিরাপত্তা ক্যামেরা অফলাইন হয়ে যায়, সেই ভঙ্গুর পরিকাঠামোকে বাংলাদেশের মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও সাইবার ঝুঁকিপূর্ণ দেশে প্রয়োগ করার চেষ্টা এক ধরনের কৌশলগত আত্মহনন ছাড়া আর কি হতে পারে? খাদ্য নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কোনোটাই রাজনৈতিক খেলা বা সস্তা কূটনীতির মাঠ হতে পারে না। প্রশ্ন হলো, পাকিস্তানের সাথে বন্ধুত্বের নিদর্শন দেখানোর জন্য কি দেশের মানুষের স্বাস্থ্য ও জীবনকে হুমকিতে ফেলে দিতে হবে?